আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের যারা আরব আমিরাত প্রবাসী আছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক শুরু হয়েছে। গত মূলত 13 জুলাই থেকে যেটা শুরু হয়েছে সেটা গতকাল 23 জুলাই এসে এখানে একটা বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। 23 তারিখে আমরা শুনেছি বাংলাদেশের বিপুল পরিমাণ প্রবাসী আরব আমিরাত প্রবাসীদের ভিসা ক্যান্সেল হয়েছে এবং তা হচ্ছে অটো ক্যান্সেল। আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা বেশ কিছু ভিডিও আমার কাছে অনেকে পাঠিয়েছেন, এর মধ্যে একটা ভিডিও আপনাদের কাছে পাঠাচ্ছি। যে ব্যবসা বাণিজ্য গিয়ে সালাম আলাইকুম, আমরা এয়ারপোর্টে আসছি, সিটিং এয়ারপোর্ট থেকে আমাদের ফেরত দিয়েছে ভিসা ক্যান্সেল বলে। ভাই ভাইয়া ভাই সেম অবস্থা কি সেম অবস্থা ভাই, আমার মতো ক্যান্সেল থেকে সেখানে আসছি, এয়ারপোর্টে আসছি, ভিসা ক্যান্সেল থেকে টিকিট করছি 80-90 হাজার টাকা দিয়ে। এখানে এসে দেখতেছি আপনার এই ভিসা ক্যান্সেল, কিন্তু ভিসা করার আগে দেখছিলাম যে কি আপনার এই ভিসা অ্যাক্টিভ ছিল, 2 দিন আগে দেখতেছি ক্যান্সেল। সেম আমার অবস্থা ভাই। কি ইউএ গভর্নমেন্টে করতেছে নাকি কে করতেছে, এটা একটু জানা খুব দরকার। এটা নিয়ে আমরা বাঙালিরা বা আমরা সাধারণ মানুষের খুব কষ্টের মধ্যে পড়ে গেছি। এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সে জানতে পারলো তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে এবং তা অটো ক্যান্সেল হয়ে গেছে, তার সে জানে না, অথচ তার ভিসার মেয়াদ আছে, ভ্যালিড ভিসার মেয়াদ আছে। কিন্তু এর মধ্যে তার কাছে কোনো উইদাউট এনি প্রায়র নোটিস সে বুঝতে পারলো তার জীবনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। যে ভিডিও দেখেছেন এটা কিন্তু একজনের বেলায় নয়, এটা এখন হাজার হাজার মানুষের রুটি রুজির জায়গায় বড় ধরনের বজ্রাঘাত। আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু গতকাল আমি একটা ভিডিও দেওয়ার পরে বিপুল পরিমাণ মানুষ আমার কাছে ফোন করেছে, মেসেজ দিয়েছে, এবং এইসব মেসেজের মধ্যে যে জিনিসটা স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি, একটা হচ্ছে কাদের ভিসা ক্যান্সেল হচ্ছে, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন যে যাদের কফিলের বা আরবাবের কাগজপত্রের মধ্যে সমস্যা আছে তাদের মধ্যে এই জটিলতা দেখা দিয়েছে। অনেকে জানেই না তার আরবাব কি করেছে বা তার ভিসা দাতা তার মধ্যে তার কাগজপত্রের মধ্যে কি সমস্যা আছে সেটা অনেকে জানেন না। যে কারণে তাদের যেহেতু আরব আমিরাত এখন ভিসা মনিটরিংটা এআই দিয়ে করা হচ্ছে, এআই দিয়ে তারা মনিটরিং করছে, যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। সে কারণে হয়তো এখানে একটা বড় ধরনের ভুল বুঝাবুঝি হয়ে যাচ্ছে। কারণ মেশিন তো আর কিছু বুঝে না, মেশিন বুঝে আর তার সব সূচক ঠিক আছে কিনা সেটাই। এখন কথা হচ্ছে অনেকের আবার দীর্ঘদিন কাজে না যাওয়ার জটিলতার কারণেও কিন্তু ভিসা ক্যান্সেল হচ্ছে। এরকম বেশ কিছু বিষয় আমি পেয়েছি। তবে সবচাইতে বড় যে বিষয়টা আমি লক্ষ্য করেছি যে সুপার পাওয়ার আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধ। আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম দোহাই দিয়ে আমরা ইরানের পক্ষে বেশ প্রচারণা চালিয়েছি, এবং প্রচারণা চালাতে গিয়ে আমাদের সরকারের জাতীয় সংসদের স্পিকার সহ একটা বড় দল এবং রাজনৈতিক দলের নেতারা সবাই দলবল নিয়ে ইরানের আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুবার্ষিকীতে সবাই গিয়ে এমনভাবে শরিক হয়েছি এবং যে পরিমাণ প্রচারণা চালিয়েছি যে সেটা আরব আমিরাত ভালোভাবে নাও নিতে পারে। এটা হচ্ছে হয়তো মুখে কেউ কিছু বলবে না, ভিতরে কিন্তু তাদের ভিতরে একটা ক্ষোভ কাজ করতে পারে। যেমন আমার বিরুদ্ধে যারা আমার শত্রু, তার বিরুদ্ধে যখন তার পক্ষে যখন আপনি যাবেন, স্বাভাবিকভাবে আমার মনে হবে আপনি আমার ঘরে থেকে আমার ঘরে খেয়ে আমি আপনার এতগুলো মানুষ লালন পালন করি, এতগুলো মানুষের রুটি রুজির ব্যবস্থা করি, আর আপনি আমার বিরুদ্ধে আমার গায়ে যারা বোম মারে তাদের সাথে আপনি হাত মিলাতে গেছেন। অতএব স্বাভাবিকভাবে এই জিনিসটা কোনো কিছু না বললেও কিন্তু এটা একটা বড় ধরনের গুরুত্ব বহন করে। এটা আমি আপনাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছি, আমাদের সরকার বাহাদুর যদি বিষয়টা কি সিরিয়াসলি না নেয়, আমাদের 1.5 মিলিয়ন প্রায় আমাদের বাংলাদেশি প্রবাসী আরব আমিরাতে কাজ করেন এবং তাদের বিপুল পরিমাণ সয় সম্পত্তি এখানে রয়েছে। যে কোনো সময় কিন্তু আমাদের এক ধরনের বড় ধরনের ডিজাস্টার হতে পারে।
আমি শুধুমাত্র এটা একটা হিন্টস হিসেবে দিলাম। সরকারের আমার কাছে নিশ্চয় আমি জানি সরকারের কাছে নিশ্চয় এর চেয়ে বেশি ইনফরমেশন আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী ওনারা ঘুমিয়ে আছেন কিনা জানি না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো আমরা বলার আগে ওনার জানার দরকার ছিল। ট্যাক্সের টাকা দিয়ে এই সমস্ত অফিসারগুলো পালার কোনো মানে নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এই বিষয়টা আগে জানবে না? আমাদের কাছে কেন মানুষ আসবে? আমি গতকাল থেকে শতাধিক আমি ফোন রিসিভ করতে পারিনি। তাহলে আমার কাছে, আমি তো সরকারি কর্মকর্তা না কিংবা রাজনৈতিক নেতা না, আমি কোনো কিছু না, আমার কাছে কেন আসবে? পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এগুলো কি জন্য আছে? আজকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে আমাদের চট্টগ্রামের এমপি মন্ত্রী সবার দৃষ্টি আকর্ষণ করে একটা স্ট্যাটাস দিয়েছে। তো আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করে বলেছেন, যার সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একটা যোগাযোগ আছে, তিনি বলেছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এই বিষয়ে রবিবার মেইন স্ট্রিম জার্নালিস্টদের নিয়ে একটা ব্রিফিং করবেন। তো আমি খুব হাসলাম, ওনাকেও বললাম যে মেইন স্ট্রিম, হোয়াট ইজ মেইন স্ট্রিম? মেইন স্ট্রিম জার্নালিস্টদের বলতে বলতে রোববার, আজকে হচ্ছে শুক্রবার, আপনি যখন আপনি বলবেন তার আগে ট্রেন কিন্তু ছেড়ে দিবে। এই যে নুরুল হক নুরু, ওনার একজন শুভার্থী আমাকে বলেছেন উনি রোববার মেইন স্ট্রিম মিডিয়ার সাথে কথা বলবেন, তখন আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে। আপনি চিন্তা করতে পারেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি এখনো মেইন স্ট্রিম জার্নালিস্টদের জন্য অপেক্ষা করা। মেইন স্ট্রিম জার্নালিস্টরা সেই কখন যে আমাদের সোশ্যাল মিডিয়া নির্ভর, তথ্য নির্ভর হয়ে গেছে সেটা কি আপনারা জানেন না? আশ্চর্য বিষয়। তো আমি ওনাকে বললাম যে আপনারা ওই রোববারের জন্য ওয়েট করেন, তার আগে হয়তো দেখবেন আপনার পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমে যাবে। কারণ হচ্ছে এটা কত বড় ডিজাস্টার হবে কল্পনা করা যায় না। বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলের 80% আরব আমিরাতে যারা বসবাস করেন, আমাদের চট্টগ্রামের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি। এইসব মানুষগুলোর রুটির জায়গায় একটা বড় ধরনের আঘাত আসবে। এটা আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, আজকে সকাল থেকে বেশ কিছু জায়গায় আমি কথা বলেছি, আরব আমিরাত কর্তৃপক্ষের সাথেও বেশ কিছু জায়গায় কথা বলেছি, কেউ কোনো উত্তর দিচ্ছে না। মানে এটা এমন যে দেশে একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে আমি গতকাল রাত প্রায় 2:30টার সময় আমি একটা মেসেজ দিয়েছি আমাদের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে আমি একটা মেসেজ বিনিময় করেছি। উনি বলেছেন যে উনি কনসার্ন এবং উনি এটা উচ্চ পর্যায়ে বলেছেন, এটা আমাকে একটা SMS দিয়েছেন। আজকে সকালে যে স্ট্যাটাসটা দিয়েছি সেখানে আজকে সাইদ আল নোমান, চট্টগ্রাম 10 আসনের MP, উনি আমাকে উনি কমেন্ট করেছেন। উনি বলেছেন যে ওনারা এটা দেখছেন এবং খুব সিরিয়াসলি দেখছেন, বিভিন্ন জায়গায় উনি তদবিরও করেছেন এবং উনি স্ট্যাটাস এটা আবার কপি করে ওনার স্ট্যাটাসও দিয়েছেন। তো আমার কথা হচ্ছে, আমাদের চট্টগ্রামের MP মন্ত্রীরা যারা আছেন, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, চট্টগ্রামের MP মন্ত্রীরা দল বেঁধে, এমনি একলা একলা যাওয়া আর দল বেঁধে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। দল বেঁধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান, যে ওখান থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে আরব আমিরাতের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন, ওনার সাথে একটু কথা বলেন, ওনার মাধ্যম হয়ে প্রয়োজনে সরাসরি সরকার টু সরকার কথা বললে আমাদের এই একটা বড় সমস্যা থেকে সমাধান করা সম্ভব। আমি যতটুকু জানি, এখন যদি ধরেন আমার একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, আপনি ইরানে গেছেন আপনার একটা আবেগের একটা বিষয় নিয়ে, আমাদের একটা অনুভূতির বিষয় নিয়ে, আমাদের একটা মুসলিম অনুভূতির বিষয় নিয়ে আপনি ইরান গেছেন, একটা উচ্চ পর্যায়ের দল। কিন্তু পাশাপাশি তো আপনি যেমন আমেরিকার সাথে যে সম্পর্কটা রক্ষা করেন, আমেরিকার সাথেও সম্পর্ক রক্ষা করেন, চায়নার সাথেও সম্পর্ক রক্ষা করেন, আপনি রাশিয়ার সাথেও সম্পর্ক রক্ষা করেন, আপনি ওভারঅল সবার সাথে সম্পর্ক রক্ষা করেন না? তাহলে আপনি চায়নাতে যাওয়ার পরে আমেরিকার সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারেন, আপনার এই ইরানে যাওয়ার পরে কেন আপনারা একটা প্রতিনিধি দল আরব আমিরাতে গেলেন না? আমাদের প্রধানমন্ত্রীর একটা দল, প্রধানমন্ত্রী নিজেও তো যেতে পারতেন। কারণ বাংলাদেশের মানুষের প্রায় আপনার আজকে গত 5-6 বছর যাবৎ বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ। বাংলাদেশি মানুষদের জন্য শুধুমাত্র ভিসা বন্ধ।
ওই অথচ বাংলাদেশি মানুষেরা এই শুধু ভিসা যদি বন্ধ না হতো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারত, এবং আমাদের এত বেশি সম্ভাবনা ওই দেশে আছে সেটা কল্পনা করার মতো না। আমার কথা হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, ইরানের কাছে কোনোদিন আমি যাচ্ছি না, ইরানের কাছে ভিসার জন্য আমি যাচ্ছি না, ইরানের কাছ থেকে আমি 1 টাকাও ইনকাম করি না। ইরানের কাছ থেকে যেটা ইনকাম করি সেটা নগণ্য। অথচ আমি যে দেশের খাই, যে দেশে আমার মানুষ লালন পালন করে, সেই দেশটার সাথে আমি তাদের পলিসিগত বিষয় নিয়ে আমি একমত হব না, তাদের পলিসি আমি মেনটেন করব না, তাদেরকে আমি খুশি করব না, তাদেরকে আমি ঠিক রাখবো না। এটা কি কোনো রাষ্ট্রীয় কূটনীতি হয়? এটা কোনো কূটনীতি হয়? আমি মনে করি এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের বড় ধরনের অযোগ্যতা। বাংলাদেশ সরকারের বড় ধরনের অযোগ্যতা না হলে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রী রোববারে মেইন স্ট্রিম জার্নালিস্টদের সাথে বিশাল বিশাল কথা বলবেন, এই কথা বলতে পারতেন না আপনি। বা বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তার সকালবেলা কোনো বিবৃতি না দিয়ে পারতেন না। এরা একটা প্রশাসন বেষ্টিত একটা সরকার হয়ে গেছে। আমি এই বিষয়টা ইমিডিয়েটলি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, চট্টগ্রামের নয়, শুধু বাংলাদেশের অর্থনীতির স্বার্থে আপনি সরাসরি আমিরাতের সর্বোচ্চ পর্যায়ে কথা বলেন। আপনি প্রয়োজনে যান, আপনি আপনার দল নিয়ে আপনি সরাসরি যান, দেখবেন আপনাকে একটা অনার করা হবে। আমার মনে হয়, আমার মনে হচ্ছে এরা তারা আপনাদেরকে সম্মান করবে। কারণ আমিরাতকে সম্মান জানানো মানে আমিরাতকে সম্মান জানানো নয়, শুধু আমার দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। পাশাপাশি আমিরাতের যারা শুভাকাঙ্ক্ষী, যে সমস্ত দেশ, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং ইভেন আমেরিকা, সবাই কিন্তু খুশি হবে এই একটা সফরের কারণে। এই একটা সফর আপনাকে অনেক বেশি এগিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করবে। আমি আজকে এতটুকু বললাম, কারণ একটা ডিজাস্টার হওয়ার আগেই আমরা যদি সরকারকে কোনো কিছু ইনফরমেশন দিতে পারি, সেই হিসেবে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবাই পৌঁছাবেন। আর একটা হচ্ছে আবুধাবি এম্বাসির অথর্ব রাষ্ট্রদূত, যিনি আজকে 3 দিন পর্যন্ত কোনো কমেন্ট করতে পারে না। এই সমস্ত রাষ্ট্রদূতকে আমিরাতে রাখার কোনো মানে নেই। প্রয়োজনে রাজনৈতিক নেতাদের কাউকে দেন, ওখানে এম্বাসিতে যারা রেসপন্স করে তাদেরকে দেন। আমি জানি আপনাদের এই বর্তমানে যিনি অ্যাম্বাসেডার আবুধাবিতে, যিনি আমাদের বাংলাদেশি অ্যাম্বাসেডার আছেন, তিনি শুধু রাজনৈতিক নেতাদের সাথে বসে বসে ঘোষ গল্প ছাড়া আর কোনো কিছু করেন না। ওনাকে কালকে SMS দিয়েছি আমি কয়েকটা, উনি একটার রিপ্লাই দিতে পারেন নাই। রিপ্লাই মানে উনি দেখেনি নাই হিসাবে এরকম। তো যাই হোক, আমার কথা হচ্ছে, কোনো ডিজাস্টার হওয়ার আগে সরকার যদি সতর্ক হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সামগ্রিক অর্থে একটা বড় ধরনের সুফল বয়ে আনবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।